হুম। ধরনটা সংস্কৃত শব্দ না, এজন্য ধরনে দন্ত ন এসেছে। আর ধারণ সংস্কৃত শব্দ, এজন্য মূর্ধন্য এসেছে। ধরনে দন্ত ন, ধারণে মূর্ধন্য ন। ধরন সংস্কৃত ভাষার শব্দ নয়, এজন্য মূর্ধন্য হয় নাই, দন্ত ন হয়েছে। আর ধারণ সংস্কৃত ভাষার শব্দ, এজন্য মূর্ধন্য হয়েছে। আজকে আমরা যে টপিকসটা পড়াবো এটা আরেকটা নতুন টপিকস। আমাদের ব্যাকরণে যেরকম সিরিয়াল করে সাজানো আছে আমরা ঠিক ওইভাবেই পড়ানোর চেষ্টা করছি, বুঝছেন? নত্যবিধান এবং সত্যবিধানের পরে আমাদের বইয়ের মধ্যে যেটা দেয়া আছে সেটা হলো ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা আজকে পড়াবো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন। প্রথমে আমরা ধ্বনির পরিবর্তন সম্পর্কে কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন জেনে নেব। ধ্বনির পরিবর্তন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনির পরিবর্তন বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ধ্বনির পরিবর্তনের সূত্র কয়টি? ধ্বনি বিজ্ঞানীগণ ধ্বনির পরিবর্তনের এখন পর্যন্ত 4টি সূত্র আবিষ্কার করেছেন। যদি বলা হয় ধ্বনির পরিবর্তনের কারণ কয়টি, তাহলে 4টা মতান্তরে 5টা কারণে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। ধ্বনির পরিবর্তনের সংজ্ঞাটা কি? আমরা বলবো উচ্চারণের সহজ প্রবণতা বা অন্য কোনো কারণে আমরা মূল ধ্বনির উচ্চারণ না করে পরিবর্তিত ধ্বনির উচ্চারণ করে ফেলি, তাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। তাহলে আমরা আরেকবার একটু সহজ করে বলতে পারি যে উচ্চারণের সহজ প্রবণতা বা অন্য কোনো কারণে আমরা মূল ধ্বনির উচ্চারণ না করে পরিবর্তিত ধ্বনি উচ্চারণ করি, সেটাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। আচ্ছা, ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন কত প্রকার এমন কোশ্চেনের উত্তর হবে 2 প্রকার। অগ্রদূত বই এবং জর্জের বইয়ে ধ্বনির পরিবর্তন 3 প্রকার দেয়া আছে। তাই এই 3 প্রকার আপনি পড়তে পারবেন না, কেননা বাংলা ভাষায় আমরা কোনো 3 প্রকার ধ্বনি পাই না। বাংলা ভাষায় আমরা ধ্বনি পাই মাত্র 2 প্রকার, একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনির পরিবর্তন হলে হয় স্বরধ্বনির পরিবর্তন হবে, তা না হয় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হবে। এজন্য যদি কোশ্চেন হয় ধ্বনির পরিবর্তন কত প্রকার, উত্তর দিতে হবে 2 প্রকার। আচ্ছা, এরপরে ধ্বনির পরিবর্তনের কারণগুলা কি, কেন ধ্বনির পরিবর্তন হয়ে থাকে? দেখুন, আমরা যদি আজ থেকে 500 বছর আগে যাই তাহলে দেখব ভাষা যেরকম ছিল বর্তমান সময়ের ভাষা ঠিক এরকম না। ভাষার মধ্যে একটু পরিবর্তন এসেছে, সুতরাং ধ্বনির মধ্যেও পরিবর্তন হয়েছে। এটাই হলো প্রকৃতিগত কারণ। তার মানে প্রকৃতিগত কারণে ধ্বনির পরিবর্তন হয়ে যায়। আবার আপনারা জানেন যে প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়, এটাকে বলছে ভাষার অঞ্চল ভেদে পরিবর্তন। যেমন ময়মনসিংহের মানুষেরা শালারে কয় হালা, শালিরে কয় হালি, অথচ বইয়ের ভাষায় এটা হলো শালা আর শালি। তার মানে অঞ্চল ভেদে ধ্বনির পরিবর্তন হয়ে যায়। যেমন নেত্রকোনার মানুষ আছে, এরা কইব বেটা তোরে এতবার কবর দিয়ে আসলাম তাও তুই আইলেই না। আচ্ছা বলুন, যারে কবর দিয়ে আসছে সে আসবো কেমনে? তারা খবরে ক, খরে ক উচ্চারণ করে থাকে। এ ধ্বনির পরিবর্তনের একটা কারণ। আবার কারো কারো বাকযন্ত্রে সমস্যা থাকার কারণে সে স্পষ্ট উচ্চারণই করতে পারে না, স্পষ্ট উচ্চারণ করতে ব্যর্থ হয়, এতেও ধ্বনির পরিবর্তন হয়ে যায়, মূল ধ্বনির বিকৃত উচ্চারণ হয়ে যায়। আবার আমাদের দেশে একটা সমাজ আছে যারা বেশি স্মার্টনেসতা দেখাইবার যায় ধ্বনির পরিবর্তন করে ফেলে। মানে হ্যাঁ বোঝায় যে সে খুব শুদ্ধ ভাষায় কথা বলে আর সে খুব স্মার্ট ইত্যাদি ইত্যাদি, এরকম করতে যায় ধ্বনির পরিবর্তন করে ফেলে। যেমন আপনারা খুব ক্লিয়ার হবেন, আমরা যখন বিভিন্ন জায়গায় দোকানপাটে বা কোনো আহ, কাঁচা বাজারে যখন বাজার কিনতে সবজি কিনতে যাই, অথবা এই যে কিছুদিন আগে রোজা গেল, রোজার মধ্যে আমরা সবাই আসরের নামাজের পরে আমরা ইফতার কিনতে যাইতাম। এমন সময় মোটামুটি আমাদের প্রত্যেকের ইফতারেই কোনো না কোনো দিন জিলাপি নামের যে রেসিপিটা এটা থাকতো। তো আমরা যাই দোকানে কইতাম, এই মামা হাফ কেজি জিলাপি দাও। কিন্তু দেখবেন এখানে ম্যাডামেরা যায় কইতো, মাম্মা হাফ কেজি জিলিপি দেন তো। তো জিলাপি হয়ে যেত জিলিপি। তার মানে বেশি ভাব লইবার যাইয়া ধ্বনির পরিবর্তন করে ফেলছে। তো এরকম অতিরিক্ত স্মার্টনেসতার কারণেও ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। এই ছিল ধ্বনি পরিবর্তনের মূলত কারণগুলো।
এখন আমরা ধ্বনির পরিবর্তনের বেশ কয়েকটা নিয়ম দেখাবো যে কিভাবে ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। তার মধ্যে আরো দুইটা কোশ্চেন আছে, সেটা হলো ধ্বনির পরিবর্তনের রীতি প্রকৃতি কত প্রকার, এমন কোশ্চেনের উত্তর দিতে হবে 3 প্রকার। ধ্বনির পরিবর্তনের রীতি প্রকৃতি কত প্রকার? 3 প্রকার। এটা হলো শব্দের প্রথমে পরিবর্তন হবে, শব্দের মাঝখানে পরিবর্তন হবে, শব্দের শেষে পরিবর্তন হবে। এটাকে বলা হয়েছে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি। তাহলে কোশ্চেন যদি হয় ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি কত প্রকার, উত্তর দিব 2 প্রকার বা 3 প্রকার। যদি বলা হয় ধ্বনির পরিবর্তন কত প্রকার, সেক্ষেত্রে আমরা উত্তর দিব 2 প্রকার। আচ্ছা, এরপরে ধ্বনির পরিবর্তনের শ্রুতিকাকার বলা হয় কোন দেশকে? এমন কোশ্চেনের উত্তর হবে জার্মানিকে। ধ্বনির পরিবর্তনের শ্রুতিকাকার বলা হয় জার্মানিকে। তারপরে অপিনিহিতি পরিভাষাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? অ পি নি হি তি। এই অপিনিহিতি পরিভাষাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? এই কোশ্চেনটার উত্তর হলো ডক্টর সুনি, অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই অপিনিহিতি পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন। এটা এখানেই শেষ নয়, এটা শুদ্ধ বানানেও কোশ্চেন হতে পারে। দেখুন যে অপিনিহিতি শব্দটাতে 4টাই রস্বইকার, 4টাই রস্বইকার দিয়ে লিখতে হয়। এটা শুদ্ধ বানানেও কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার আমরা দেখব ধ্বনির পরিবর্তনের রুলস গুলো। আচ্ছা, ধ্বনির পরিবর্তনটা কেমন তার নমুনাটাকে একটু দেখাই। ধরেন আমরা বললাম স্কুল, এই স্কুলকে আমরা ধ্বনির পরিবর্তন করে উচ্চারণ করে ফেলি স্কুল। এই যে স্কুলকে আমরা স্কুল বলে ফেললাম, এটাই ধ্বনির পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা ছিল মূল শব্দ। এই যে এই চিহ্নটা, এটা গ্রেটার দেন না লেস দেন? আমি তো এত ভালো বুঝি না ভাই, কারণ আমি তো বাংলার স্যার। আমি গ্রেটার দেন লেস দেন বুঝবারও চাইতেছি না। আমি বাংলার স্যার, বাংলা বুঝি, আমার মতো করে আপনারা বাংলা বুঝে ফেলেন। এই চিহ্নটা যেদিকে হা করে রাখছে সেটাই হলো মূল শব্দ। এই চিহ্নটা যেদিকে হা করে আছে এটা মূল শব্দ, আর যেদিকে পাছা দিয়ে রাখছে এটা হলো পরিবর্তিত শব্দ। তাহলে এখান থেকে এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে এটাই আপনার কাছে জানতে চাইবে। আচ্ছা স্যার, বাংলায় কি আসলে এই চিহ্নটার কোনো নাম আছে? জি, অবশ্যই আছে। এই চিহ্নটার নাম হলো বড় থেকে ছোট চিহ্ন। বড় থেকে ছোট চিহ্ন। তাহলে ইংরেজিতে যেটাকে গ্রেটার দেন বলা হয়, এটাকে বাংলায় বলা হয় বড় থেকে ছোট চিহ্ন। কথা বুঝলেন? তাহলে বারবারই এখান থেকে এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে এইটাই আপনার পরীক্ষাতে কোশ্চেন করা হবে। আর আমরা এটাই আপনাকে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে এখানে কি ধরনের পরিবর্তন হয় বা পরিবর্তনগুলো মূলত কিভাবে হচ্ছে। নিয়ম 1 নাম্বার নিয়মের মধ্যে আমরা দেখব যেটা আছে সেটা আদি স্বরাগম। আদি স্বরাগম, এটা হলো 1 নাম্বার নিয়ম। আদি স্বরাগম কাকে বলে? দেখুন এই শব্দটা, এই যে নিয়মটার মধ্যেই পড়াটা দেয়া আছে। আদি কথার অর্থ শুরুতেই বা আদিতেই, স্বর মানে স্বরবর্ণ বা স্বরধ্বনি, আগম মানে আগমন, অর্থাৎ শব্দের শুরুতেই যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তবে তাকে আমরা বলবো আদি স্বরাগম। দেখুন এই যেখানে স্কুল আছে এখানেও স্কুল আছে, শব্দের শুরুতেই একটা রস্বই ধ্বনির আগমন ঘটেছে। শুরুতে আসার কারণে আদি, রস্বইটা স্বরধ্বনি হওয়ার কারণে স্বর, আর আসার কারণে আগমন। তাই স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন? উত্তর হলো আদি স্বরাগম। স্যার এখানে আরো কোনো এক্সাম্পল আছে? জি, অনেক এক্সাম্পল আছে। যেমন আমরা বললাম স্তাবল, এই যে স্তাবল, এখান থেকে হবে আস্তাবল। আস্তাবল, এই যে দেখুন স্তাবল, স্তাবল কেটে দিলে এই যে শব্দের শুরুতে একটা ধ্বনি থেকে যায়, এটা আদি স্বরাগম। আমরা বললাম স্টেশন, স্টেশন, স্টার, স্টার, তারপরে হচ্ছে আপনার ওই কি জানি আর কে দেওয়া যায়, স্টেশন, স্টেশন। তো এই ধরনের শব্দগুলো হচ্ছে সবই আদি স্বরাগমের এক্সাম্পল। বলুন আদি স্বরাগমটা কি আপনারা বুঝছেন? আচ্ছা, আদি স্বরাগম যদি বুঝে থাকেন তাহলে দেখেন আমি যদি এইখানে এই চিহ্নটা দেই,
আর এই স্কুলটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে এখন দেখাইছি এটা হলো মূল শব্দ আর এটা হলো পরিবর্তিত শব্দ। এখান থেকে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে আদি স্বরাগম যদি বুঝে থাকেন তাহলে এটা আনসার করেন তো দেখি পান কিনা। আগে স্কুল পরে স্কুল, এখান থেকে এখানে কি ধরনের পরিবর্তন হয়েছে? দেখুন এখানে যে পরিবর্তনটা হয়েছে, এখানে স্কুল আছে, তাহলে শব্দের শুরুতে একটা রস্যই ধ্বনি ছিল, এই রস্যই ধ্বনিটা এখানে নাই, হারিয়ে গেছে। যখন রস্যই ধ্বনিটা হারিয়ে গেল তখন এটা হলো লুপ। এটা হলো লুপ মানে বর্ণটা লোপ পেয়ে গেছে। কোথাল থেকে লোপ পাইছে? শুরু থেকে লোপ পাইছে, এজন্য এটা আদি। আবার এটা কি বর্ণ লোপ পাইছে? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ। তাহলে এজন্য আমরা বলবো এটা হলো আদি স্বর লোপ। ব্যাপারটা হলো আদি স্বরাগমকে যখন আপনি উল্টায় দিবেন ঠিক তখনই আরেকটা নিয়ম হয়ে যায়, সেটা হলো আদি স্বর লোপ। তার মানে শব্দের শুরু থেকে একটা রস্যই ধ্বনি লোপ পেয়ে গেছে, এই জন্য এটা হয়েছে আদি স্বর লোপ। বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? শব্দের শুরুতে একটা স্বরধ্বনি আসলে যদি এটা আদি স্বরাগম হয়, তাহলে শব্দের শুরু থেকে একটা ধ্বনি হারিয়ে গেলে সেটা কেন আদি স্বরলোপ নয়? বলুন, বুঝছেন সবাই? ধন্যবাদ। তাহলে শব্দের শুরুতে স্বরধ্বনি আসলে সেটা আদি স্বরাগম, শব্দের শুরু থেকে স্বরধ্বনি হারিয়ে গেলে সেটা আদি স্বরলোপ। তাহলে আমরা একসাথে দুইটা নিয়ম পড়ে ফেললাম, একটা আদি স্বরলোপ, একটা আদি স্বরাগম। 2 নাম্বারটা দেখুন, মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, মধ্য মানে মাঝখানে, স্বর মানে স্বরবর্ণ, আগম মানে আগমন। তার মানে শব্দের মাঝখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটলে আমরা সেটাকে বলবো মধ্য স্বরাগম। আর শব্দের মাঝখান থেকে কোনো স্বরধ্বনি হারিয়ে গেলে আমরা তাকে বলবো মধ্য স্বরলোপ। ব্যাপারটা কি বুঝছেন? শব্দের মাঝখানে কোনো স্বরধ্বনি আসলে সেটা মধ্য স্বরাগম, শব্দের মাঝখান থেকে কোনো স্বরধ্বনি হারিয়ে গেলে সেটা মধ্য স্বরলোপ। তাহলে আমরা এবার বলবো, দেখুন যদি বলি গ্রাম, গ্রাম, গ্রাম থেকে হবে গ্যারাম। এটা আগের মতো এত সহজে আপনি বের করতে পারবেন না। একে আমরা বর্ণক্রমিক প্রথমে সাজায় নিব, তারপরে আমরা বের করব যে কোথায় সব বর্ণ আসলো। এটাকে যদি সাজাই তাহলে প্রথমে পাই গ, এরপরে পাই আমরা অন্তস্থ র, তারপরে পাই আমরা আ, এরপরে পাই ম। আর এই শব্দটাকে যদি আমরা ভাঙি, প্রথমে পাই গ, এরপরে পাই এ, এরপরে অন্তস্থ র, তারপরে পাই আমরা আ, এরপরে পাই আমরা ম। এখন এই পাশ থেকে এই পাশ থেকে আমরা একটা একটা বর্ণ কেটে দিব যেটার সাথে মিলে যায়। যে ম, ম মিলে গেল, কেটে দিলাম। আ, আ মিলে গেল, কেটে দিলাম। অন্তস্তর, অন্তস্তর মিলে গেছে, কেটে দিলাম। গ এবং গ কেটে দিলাম। দেখুন এই পাশে আর কোনো বর্ণ নাই, অথচ এই পাশে একটা বর্ণ রয়ে গেল। এটাকেই বলছি আমরা আদি এই মধ্যস্বরা গম। এখন কথা হলো স্যার, আপনি তো বলছেন মাঝখানে আসবে, এটা তো মাঝখানে আসে নাই। দেখুন শব্দের প্রথম বর্ণ এবং শেষ বর্ণ, এই দুইটা বর্ণ ছাড়া যে কোনো জায়গায় একটা স্বরধ্বনি আসলেই আমরা তাকে বলবো মধ্যস্বরা গম। বলুন তো মধ্যস্বরা গমটা বুঝলেন কিনা? না বুঝলে কইেন, আরো এক্সাম্পল দিমু। এক্সাম্পল না নেই বুঝালেন না, তাইলে কিন্তু আবার পরে পারবেন না। জি, এই মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, একটা হলো বিপ্রকর্ষ আর একটা হলো স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, একটা বিপ্রকর্ষ আর একটা হলো স্বরভক্তি। দেখুন আমরা আরো এক্সাম্পল দিলাম। আমরা যদি বলি ক্লাস, ক্লাস, এখান থেকে হবে ক্লাস। আমাদের অনেক স্যারেরাই বলে থাকে ক্লাস, ক্লাসকে বলে ক্লাস। আসলে এটাই মূল শব্দ আর এটা পরিবর্তিত শব্দ, এটাই ধ্বনির পরিবর্তন। তাহলে এইটাকে যদি আমরা বর্ণক্রমিক সাজাই, প্রথমে পাই ক, এরপরে পাই ল, এরপরে পাই আ, এরপরে পাই দন্ত স, আর একে বাংলা আমরা পাবো ক, তারপরে এ, এরপরে ল,
এরপরে আ, এরপরে দন্তস্ব। দন্তস্ব দন্তস্ব কেটে দিলাম, আ আ কেটে দিলাম, ল ল কেটে দিলাম, ক ক কেটে দিলাম। এই যে দেখেন একটা এ ধ্বনি রয়ে গেল। এটাকেই বলছি আমরা আদি মধ্যস্বরা গম। এখন এটা অন্য একটা ভাবেও মনে রাখতে পারবেন আপনি। এটা এইভাবে বর্ণক্রমিক না সাজায়ও আপনি আনসার করতে পারবেন। এটা মধ্যস্বরা গম। একটা টেকনিক আছে, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। আগে আমরা মধ্যস্বর লুপটা দেখাই নেই। তাহলে এখানে যদি গ্রাম থাকে, এখান থেকে আমরা গ্রামটাকে এই পাশে এনে দিলাম, গ্রাম। তাহলে এই যে গ্রাম থেকে গ্রাম, এটা হলো মধ্যস্বর লুপ। এখান থেকে এই পাশে একটা বর্ণ হারিয়ে যাবে, একে বলছি আমরা মধ্যস্বর লুপ। তাহলে মধ্যস্বরা গম উল্টায় দিলেই হবে মধ্যস্বর লুপ। আচ্ছা, এরপরে টেকনিকটা কি দেখুন। দেখুন আমরা বললাম স্বপ্ন, স্বপ্ন, এখান থেকে হবে স্বপন, স্বপন। এই যে স্বপ্ন থেকে স্বপন, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা মধ্যস্বরাগম। আপনি কিভাবে এটা আনসার করতে পারবেন মধ্যস্বরাগম ভাঙ্গা ছাড়াই? তার একটা নমুনা দেখুন। নমুনা হলো এখানে যে প্রথম শব্দটার মধ্যে একটা দুইটা যুক্ত বর্ণ আছে, অর্থাৎ দুইটা যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ আছে। এই দুইটা যুক্ত ব্যঞ্জনের একটা ব্যঞ্জন যদি এই পাশে ব্যঙ্গে লেখা হয়, ব্যঙ্গে লেখা হয়, তার মানে প্রথম অংশের কোনো যুক্ত বর্ণ যদি পরের অংশে ব্যঙ্গে লেখা হয়, তাহলে সেটাকেই বলবো আমরা মধ্যস্বরাগম। তাহলে আপনাকে আর বর্ণক্রমিক সাজাতে হবে না, আপনি জাস্ট এই কথাটা মনে রাখলেই মধ্যস্বরাগম আনসার করতে পারবেন। এক্সাম্পল দেখুন, এই যে গ্রাম, এখানে যুক্তবর্ণ ছিল, এই পাশে ব্যঙ্গে লেখা হয়েছে। এই যে ক্লাস, এখানে যুক্তবর্ণ ছিল, এই পাশে ব্যঙ্গে লেখা হয়েছে। তাহলে যুক্তবর্ণ যদি ব্যঙ্গে লেখা হয়, সেটাই হয়ে যাবে মধ্যস্বরাগম। আশা করি বুঝেছেন। ধন্যবাদ। এখন আমরা দেখাবো তিনে। তিন হলো অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। দেখুন, অন্ত কথার অর্থ শেষ, স্বর মানে স্বরবর্ণ, আগম মানে আগমন। তার মানে এখানে যে ব্যাপারটা দাঁড়ালো, সেটা হলো শব্দের শেষে কোনো স্বরধ্বনির আগমন ঘটলে আমরা তাকে বলবো অন্তঃস্বরাগম। আবার শব্দের শেষ থেকে কোনো স্বরবর্ণ যদি হারিয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো অন্তঃস্বর লুপ। তার মানে অন্তঃস্বরাগমকে উল্টায় দিলেই হয়ে যাবে অন্তঃস্বর লুপ। যেমন আমরা বললাম, দেখেন দেশ, দেশ থেকে আমরা বলতে পারি দেশি। এই যে দেখেন শব্দের শেষে একটা রস্বই ধ্বনির আগমন ঘটেছে, এটা অন্তঃস্বরাগম। আমরা যদি বলি চার, তাহলে চার থেকে আমরা বলতে পারি চারি। এই যে শব্দের শেষে একটা রস্বই ধ্বনির আগমন ঘটেছে, একে বলছি আমরা অন্তঃস্বরাগম। আবার এই চিহ্নটা এখানে দিয়ে এখানে যদি আমরা দেই দেশ, তাহলে শব্দের শেষ থেকে রস্বই ধ্বনি হারিয়ে গেল, আমরা বললাম অন্তঃস্বর লোপ। ঠিক এটা এখানে দিয়ে এখানে দিলাম চার, তাহলে হয়ে গেল শব্দের শেষ থেকে রস্বই ধ্বনি হারিয়ে গেল, তাই আমরা একে বলছি অন্তঃস্বর লোপ। তাহলে এই যে অন্তঃস্বরাগম, আদি স্বরাগম, আদি স্বরলোপ, মধ্যস্বরাগম, মধ্যস্বরলোপ, অন্তঃস্বরাগম, অন্তঃস্বরলোপ। আমরা একসাথে এইভাবে তিনটা নিয়মের সাথে রিলেটেড করে আরো তিনটা নিয়ম পড়ে এলেছি, অর্থাৎ 6টা নিয়ম আমাদের শেষ। বলুন, এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? ধন্যবাদ। এখন আমরা দেখব 3 নাম্বার নিয়মের পরে 4 নাম্বার। এই 4 নাম্বারে আমরা যেটা পাবো সেটা হলো অপিনিহিতি। অপিনিহিতি। আমরা কেবলই বলছিলাম এই অপিনিহিতি পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই অপিনিহিতির ইংরেজি কি, এটাও কিন্তু 15তম কলেজ নিবন্ধন পরীক্ষার মধ্যে কোশ্চেন এসেছিল। অপিনিহিতির ইংরেজিটা হলো একটা এ দিয়া অ্যাপেনথিসিস আর একটা ই দিয়া ইপিনথিসিস। মনে রাখুন, অ্যাপেনথিসিস বলেছে আমাদের মাধ্যমিক শিক্ষা বোর্ড, আর ইপিনথিসিস বলেছে হায়াত মাহমুদ স্যার তার ভাষা শিক্ষা গ্রন্থে। দুইটা উত্তরই ঠিক, তবে অপশনে যদি দুইটাই থাকে, সেক্ষেত্রে আপনাকে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের উত্তরটাকে কাউন্ট করতে হবে।
আর যদি এই অ্যাপেনথিসিস না থাকে সেক্ষেত্রে আপনি ইপিনথিসিসও আনসার করতে পারবেন। তাহলে অপিনিহিতির ইংরেজিটা হলো ইপিনথিসিস বা অ্যাপেনথিসিস। এরপরে অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতির জন্য আমরা সাধারণত দুইটা সংজ্ঞা পড়ব বা দুইটা ভাবে মনে রাখার চেষ্টা করব। একটা হলো শব্দের প্রথম অংশের রস্যই বা রস্য যেখানে থাকবে শব্দের পরের অংশে যায়া ওই শব্দের রস্যই বা রস্যটা একটা বর্ণের আগে চলে আসবে। আবার বলছি, শব্দের প্রথম অংশে যেখানে রস্যই বা রস্য থাকবে শব্দের পরের অংশে যায়া ওই রস্যই বা ওই রস্যটাই একটা বর্ণের আগে চলে আসবে, সেটাকে বলবো আমরা অপিনিহিতি। এক্সাম্পল দিলে বুঝে যাবেন। আমরা বললাম আজি, আজি। একটু খেয়াল করেন তো, রস্যই কারটা অর্থাৎ রস্যইটা কি বর্গীয় জয়ের পরে নাকি বর্গীয় জয়ের আগে? আমাকে একটু রেসপন্স করবেন। রস্যই কারটা কি বর্গীয়? হ্যাঁ, কেন পরে? ওই যে আপনারা বলছিলাম যে কার বা ফলা সবসময় মূল বর্ণের পরে বসে। কার বা ফলা সবসময় মূল বর্ণের পরে বসে। বলুন, কার বা ফলা সবসময় মূল বর্ণের পরে বসে, এজন্য এই রস্যই কারটা বর্গীয় জয়ের পরে। তাহলে রস্যই কার মানে কি? রস্যই। এখন এই রস্যইটা যদি বর্গীয় জয়ের আগে চলে আসে সেটাই অপিনিহিতি। কিভাবে আসবো দেখুন, আমরা আজি থেকে বলবো আইজ। এই যে দেখুন আইজ, এই যে বর্গীয় জয়ের আগে চলে আসছে রস্যই, এটার নামে অপিনিহিতি। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ, আরো স্যার রস্যুতে একটা এক্সাম্পল দেন। দেখুন আমরা বললাম সাধু, সাধু। তাহলে যে রস্যুটা দয়ের পরে, এটা দয়ের আগে চলে আসবে, তাহলে কি হবে? সাউদ। এই যে সাউদ, এটার নামে অপিনিহিতি। এই যে দয়ের পরে রস্যু ছিল, এখন দয়ের আগে চলে আসছে। তাহলে আমরা বললাম শব্দের প্রথম অংশের রস্যই বা রস্যু যেখানে থাকবে শব্দের পরের অংশে যায়া ওই রস্যই বা ওই রস্যুটা ওই বর্ণটার আগে চলে আসবে। যদি আগে চলে আসে সেটাকেই বলছি আমরা অপিনিহিতি। এছাড়াও আরেকটা কথাও আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো শব্দের প্রথম অংশে যে যুক্ত বর্ণ থাকবে এই যুক্ত বর্ণের আগে অতিরিক্ত রস্যই ধ্বনির আগমন ঘটলেও সেটাকে বলবো আমরা অপিনিহিতি। একটু খেয়াল করেন, যদি এখানে দুইটা যুক্ত বর্ণ আছে, এটাও একটা এটাও একটা, তাহলে আমরা যদি প্রথমেই রস্যই দেই তাহলে হয় কি? ই বাক্য। বলুন, আমরা বাক্যকে কি ই বাক্য বলি? না, বলি না। আমরা বাক্যকে বলে থাকি বাক্য। এই যে বাক্য, অনেকেই বলে থাকি বাক্য। তাহলে যে দেখেন কয় জফালা একটা যুক্ত বর্ণ ছিল, এই যুক্ত বর্ণটার আগে অতিরিক্ত একটা রস্যই ধ্বনির আগমন ঘটলো, এটাকে বলছি আমরা অপিনিহিতি। এখন কারো কারো মনে কোশ্চেন জাগতে পারে, স্যার যুক্ত বর্ণের আগে অতিরিক্ত রস্যই ধ্বনি আসলো, ঠিক আছে, এটা মাঝখানে আইছে, তাহলে এটা মধ্য স্বরাগম কেন হলো না? দেখুন, আমরা আপনাকে মধ্য স্বরাগম পড়ানোর সময় পড়াইলাম যে শব্দের প্রথম অংশের একটা যুক্ত বর্ণ যদি পরের অংশে ভেঙে লেখা হয়, ঠিক এমন সময় যদি অতিরিক্ত কোনো বর্ণ আসে তাহলে ওইটা হয়ে যাবে মধ্য স্বরাগম। কিন্তু দেখুন এই পাশের যুক্ত বর্ণ তো আমরা এই পাশে ভেঙে লিখি নাই, যুক্ত বর্ণ তো ঠিকই আছে, আমরা অতিরিক্ত একটা রস্যই ধ্বনিকে এনেছি, এজন্য এটা অপিনিহিতি। ব্যাপার ক্লিয়ার? হ্যাঁ, কালকে কাল লেখে কেডা? আসলে এটার এটার তো বইয়ের মধ্যে এভাবে তেমন কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। ধরেন আমরা বললাম কাল, এখান থেকে তো রশ্মি আসতেই পারে। ধরেন এই যে আমি বললাম কাইল, স্যার কিভাবে হলো? এই যে এখানে এটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণের পরে রশ্মি এসেছে, এইভাবে এটা মনে রাখতে পারেন। যেহেতু পরেরটা যুক্ত বর্ণ না, তাহলে প্রথম যুক্ত বর্ণের পরে রশ্মি ধ্বনি এসেছে। তবে কথা হলো এখানকার কোনো একটা যুক্ত বর্ণ, এর একটা যুক্ত বর্ণই আছে, এটা কিন্তু আমরা এই পাশে ভেঙে লিখিনি, এই পাশে অক্ষতই আছে। তাহলে এই পাশের যুক্ত বর্ণটা এই পাশে অক্ষতই আছে, বরং অতিরিক্ত একটা রস্যই ধ্বনির আগমন ঘটেছে, এই জন্য এটা অপিনিহিতি। তবে কাল থেকে কাইল এটা অবশ্যই অপিনিহিতি। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, স্যার এটা কি যুক্ত বর্ণ? কয়ের সাথে আকার, এটা কি যুক্ত বর্ণ? জি, এটা যুক্ত বর্ণ। আমি আপনাকে যুক্ত বর্ণের ক্লাসে দেখাইছিলাম যুক্ত বর্ণ তিনটা উপায় হতে পারে, বর্ণের সাথে কার, বর্ণের সাথে ফলা, বর্ণের সাথে বর্ণ, এই তিনটা উপায়ে যুক্ত বর্ণ হতে পারে। সুতরাং এটাও একটা যুক্ত বর্ণ। ব্যাপারটা ক্লিয়ার?
আচ্ছা, আরো এক্সাম্পল দিই, দেখুন আমরা বললাম রাজ্য, এখান থেকে হবে রাজ্য, এই যে এটা অপিনিহিতি। আমরা বললাম বক্ষ, এটা এই যে কয়েকদিন আগে একটা পরীক্ষার মধ্যে কোশ্চেন আসছে, বক্ষ, এই যে এটা যুক্ত বর্ণ, এর আগে অতিরিক্ত হবে বৈক্ষ, এই যে বৈক্ষ, দেখেন বক্ষ থেকে বৈক্ষ অতিরিক্ত রস্বই ধ্বনি এসেছে যুক্ত বর্ণের আগে, এটাকে বলছি কিন্তু আমরা অপিনিহিতি। তাহলে অপিনিহিতি বুঝছেন? অপিনিহিতির পরে 5 নম্বরে আপনারা যেটা পাবেন সেটা হলো অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ, অসমীকরণটা কি ভাই? এটা এই নামটার মধ্যে দেখা আছে, এটা মূলত কি দেখুন, এখানে যদি আমরা ওটা বাদ দিই তাহলে এটা হলো সমীকরণ। সমীকরণ কথার অর্থ হচ্ছে মিল, সাজানো, গোছানো। তাহলে এর আগে যখন অসমীকরণ আছে তার মানে এটা কি মিলটাকে অমিল করবে বা বেমিল করবে বা বিশৃঙ্খল করবে। তাহলে একটা শব্দ সাজানো থাকবে, গোছানো থাকবে, আমরা এটাকে অমিল বানাবো, মানে সমীকরণ থাকবে অসমীকরণ করব। তো সমীকরণ থাকলে অসমীকরণ করার নিয়মটা কি? এই শব্দটাকে আমরা বেমিল বানাবো বা অমিল বানাবো, এটার নামই হলো সমীকরণ। এই অসমীকরণ, এটার নামই হলো অসমীকরণ। তাহলে দেখুন এক্সাম্পলটা কিরকম, একই রকম শব্দের, এর সংজ্ঞা একই রকম শব্দের পুনরাবৃত্তি। তার মানে একই রকম যদি দুইটা শব্দ থাকে এটা পুনরাবৃত্তি হয়, যেমন আমরা বললাম টপ টপ, রমরম, ঝমঝম, দপদপ, এগুলা একই রকম শব্দ এবং দুইবার উচ্চারিত হচ্ছে। একই রকম শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে একটা আ ধ্বনির আগমন ঘটলে আমরা তাকে বলবো আদি স্বরাগম। শব্দের মাঝখানে একটা আ ধ্বনির আগমন ঘটলে, সরি আদি স্বরাগম বলে, আ ধ্বনির আগমন ঘটলে আমরা সেটাকে বলবো অসমীকরণ। অসমীকরণ কিরকম দেখুন, আমরা বললাম দপ দপ, তাহলে দেখেন এই যে একই রকম শব্দ আছে, এই একই রকম দুইটা শব্দের মাঝখানে আ ধ্বনির আগমন ঘটাবো আমরা, আমরা বলবো ধপা ধপ। এই যে এটাই হলো অসমীকরণ। তার মানে এটা মিল ছিল, একটা আ ধ্বনি দিয়ে আমরা এটা বেমিল বানাই দিলাম। কথা বুঝলেন? বলুন অসমীকরণটা কি বুঝছেন? বুঝেন নাই? আমরা বললাম টপ টপ, তাহলে যে একই রকম দুইটা শব্দ টপ টপ, এর মাঝখানে একটা আ ধ্বনির আগমন ঘটাবো, আমরা বলবো টপা টপা টপ। তাহলে এখন বলুন এটা কি আর টপ টপ রয়েছে? না, এই মিলটাকে আমরা বেমিল বানিয়ে দিছি আটা বসায় দেয়া। এটাই বলছিলাম যে আমরা একই রকম দুইটা শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে আ ধ্বনির আগমন ঘটলে সেটাকে বলবো আমরা অসমীকরণ। আমরা আশা করেছি অসমীকরণ আপনারা বুঝেছেন। এর আরো অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা বললাম দপ দপ, দপাদপ, টপ টপ, টপাটপ, জমজম, জমাজম, রম রম, রমারম, ফটফট, ফটাফট, এরকম অনেক শব্দই আছে। এখন থেকে আমরা দুইটা করে নিয়ম একসাথে পড়ানোর চেষ্টা করব। 7 নম্বরে আছে দেখুন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, এখান থেকে আমরা এর সাথে রিলেটেড করে পড়ব সমীকরণ। সমীকরণ বা সমীভবন। সমীভবন, তাহলে দেখুন একটা হলো স্বরসঙ্গতি আর একটা হলো সমীকরণ বা সমীভবন। এই দুইটা একসাথে কেন পড়বো আমরা স্যার? একসাথে পড়ার একটা কারণ আছে, কারণটা হলো এখানকার প্রকারভেদ আর এখানকার প্রকারভেদগুলো ঠিক একই রকম, আর একই রকম থাকার কারণে আমরা দুইটাকে একসাথে পড়ে নেব। আরেকটা কথা হলো আমি আপনাকে বলছিলাম যে ধ্বনির পরিবর্তন দুই প্রকার, একটা স্বরধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখন পর্যন্ত আমরা যতগুলো নিয়ম পড়াইছি এই সব কয়টা নিয়মই হলো স্বরধ্বনির পরিবর্তন। 7 নম্বরের স্বরসঙ্গতিটাও হবে স্বরধ্বনির পরিবর্তন।
7 নাম্বারের শেষ অংশ সমীকরণ বা সমীভবন, এখান থেকে শুরু হয়ে তারপরে আমরা যত নিয়ম পড়াবো এই সবগুলো নিয়ম হবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে স্বরধ্বনির পরিবর্তন স্বরসঙ্গতি পর্যন্ত শেষ, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন সমীকরণ বা সমীভবন থেকে শুরু। এই হলো 2টা পরিবর্তন, আর কোনো ধ্বনিই নাই। অথচ তারা লিখে দিয়েছে ধ্বনির পরিবর্তন 3 প্রকার। আচ্ছা, তাহলে স্যার স্বরসঙ্গতি কাকে বলে? স্বরসঙ্গতি হলো শব্দে একটা স্বরধ্বনির প্রভাবে যদি আরেকটা স্বরধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা স্বরসঙ্গতি। আবারও বলছি, শব্দে একটা স্বরধ্বনির প্রভাবে যদি আরেকটা স্বরধ্বনির পরিবর্তন হয় সেটাকে বলবো আমরা স্বরসঙ্গতি। তাহলে সমীকরণ বা সমীভবনটা কাকে বলে? ওইটার বিপরীত সংজ্ঞাটা জাস্ট দিব, স্বরধ্বনির জায়গাত খালি আমরা ব্যঞ্জন ধ্বনি লাগাই দিব। তাহলে আমরা বলবো একটা ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি আরেকটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় তবে সেটাকেই বলবো আমরা সমীকরণ বা সমীভবন। বুঝতে পেরেছেন? তাহলে একসাথে কেন রাখছি এবার প্রকারভেদ। একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনির পরিবর্তন হলে তাকে বলছি আমরা স্বরসঙ্গতি, আর একটা ব্যঞ্জন ধ্বনির প্রভাবে অপর ব্যঞ্জনের পরিবর্তন হলে তাকে বলছি আমরা সমীকরণ। তাহলে এখানে স্বরধ্বনির প্রভাবে স্বরধ্বনির পরিবর্তন, এখানে ব্যঞ্জন ধ্বনির প্রভাবে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হলে সমীকরণ, আর স্বরধ্বনির পরিবর্তন হলে স্বরসঙ্গতি। স্বরধ্বনি কত প্রকার? উত্তর হলো 4 প্রকার। আর সমীকরণ কত প্রকার? উত্তর হলো 3 প্রকার। তাহলে এই 4 প্রকার এবং 3 প্রকারের যত এক্সাম্পল আমরা দিব সব এক্সাম্পলই মূলত কার? স্বরসঙ্গতির এবং সমীকরণের। দেখুন, একটা হলো প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। আরেকটা হলো পরাগত স্বরসঙ্গতি, আরেকটা হলো মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। আরেকটা হলো অনন্য অনন্য স্বরসঙ্গতি, অনন্য স্বরসঙ্গতি। এই হলো স্বরসঙ্গতি 4 প্রকার। আর সমীকরণের মধ্যে আছে 3 প্রকার। একটা হলো প্রগত সমীকরণ, আরেকটা হলো পরাগত সমীকরণ, আরেকটা হলো অনন্য সমীকরণ। অনন্য, তাহলে এখানে বাদ গেল কোনটা স্যার? মধ্যগতটা নাই। এই মধ্যগতটা এখানে আছে, এখানে নাই, মধ্যগত নাই। আচ্ছা, আসুন প্রগত স্বরসঙ্গতি কাকে বলে। আমরা বলছিলাম যে শব্দে একটা স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির পরিবর্তন হবে, তাকে বলছিলাম আমরা স্বরসঙ্গতি। তাহলে প্রগত স্বরসঙ্গতিটা কি? প্রগত স্বরসঙ্গতিটা হলো শব্দের প্রথম স্বরধ্বনি ঠিকই থাকবে, পরের স্বরধ্বনির পরিবর্তন হবে। তার মানে এখানে 2টা স্বরধ্বনি থাকবে, প্রথম স্বরধ্বনিটা ঠিকই থাকবে, পরের স্বরধ্বনিটার পরিবর্তন হয়ে গেলেই সেটা হলো প্রগত স্বরসঙ্গতি। এক্সাম্পল, আমরা যদি বলি মোলা, মোলা, মোলা থেকে হয়ে গেল মুলু। এই যে মুলু, দেখেন ময়ের সাথে রস্যকার, ময়ের সাথে রস্যকার। তাহলে প্রথম স্বরধ্বনি ঠিকই আছে, পরের স্বরধ্বনিটা ছিল কি আ, হয়ে গেল উ। প্রথম স্বর ঠিক, পরের স্বরের পরিবর্তন, একে বলছি আমরা প্রগত স্বরসঙ্গতি। তাহলে পরাগতটা কি স্যার? ঠিক প্রগতর বিপরীত। তার মানে পরের ধ্বনিটা ঠিক থাকবে, প্রথম ধ্বনিটার পরিবর্তন। পরের স্বরধ্বনি ঠিক, আগের স্বরধ্বনির পরিবর্তন, এটা হলো পরাগত স্বরসঙ্গতি। যেমন আমরা বললাম আখু, এখান থেকে হবে এখু। দেখেন এই যে ক্ষয়ের সাথে উকার, ক্ষয়ের সাথে উকার, তার মানে পরের স্বরধ্বনি ঠিক আছে। তাহলে প্রথম স্বরধ্বনিটা ছিল কি আ, হইল কি এ। তাহলে আ ধ্বনিটা পরিবর্তন হয়ে এ হয়ে গেল, এটাকে বলছি আমরা পরাগত স্বরসঙ্গতি। আচ্ছা, এখন কথা হলো স্যার, এই আখু বা এখু কথাটার অর্থটা কি? আখু বা এখু কথার অর্থ হলো ময়মনসিংহের ভাষায় যেটাকে উখ বলা হয়, টাঙ্গাইলের ভাষায় যেটাকে কুশল বলা হয়, ঢাকার ভাষায় যেটাকে গেন্ডারি বলা হয়, ঈশ্বরদীর ভাষায় যেটাকে ইক্ষু বলা হয়, এটার আবার দাদা হলো আল্লাহর কি কুরদত, লাডির মধ্যে শরবত। বলুন তো এটা কি? যাই হোক, এই আখ দিয়ে বানানো যে গুড় সেটাকে বলা হয় আখু বা এখু। আশা করি বুঝেছেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে মধ্যগতটা কি?
দেখুন, যখনই বলছি আমরা মধ্যগত, ঠিক তখন কিন্তু আর দুইটা স্বরধ্বনি থাকবে না, সেখানে অবশ্যই তিনটা স্বরধ্বনি লাগবে। কেন? ওই যে আগের যুগের মানুষেরা বলতো, যখনই শুনছি মাজু ভাই তখনই বুঝছি তিন ভাই। তার মানে আমরা যখনই বলছি মধ্যগত, তখনই আমাদেরকে অবশ্যই তিনটা ধ্বনি লাগবে, তা নয়তো মধ্যগত হবে না। ব্যাপারটা কি বুঝছেন? তাহলে এখানে তিনটা স্বরধ্বনি থাকবে, প্রথম স্বরধ্বনি এবং শেষের স্বরধ্বনি দুইটা ঠিকই থাকবে, মাঝখানেটার পরিবর্তন হয়ে যাবে। এটাকে বলছি আমরা মধ্যগত স্বরসঙ্গতি। এক্সাম্পল দেখুন, আমরা বললাম, ওই যে প্রথমেই বলছিলাম জিলাপি, এটা হয়ে যাবে জি লি পি। এই যে দেখেন পি, এই যে পি ঠিকই আছে, এই যে জি, এই যে জি ঠিকই আছে, ছিল হয়ে লা হয়ে গেছে, ছিল লা হয়ে গেছে লি, ছিল লা হয়ে গেছে লি। তার মানে আকারটা রস্বইকারে পরিণত হয়েছে। তাহলে দুই পাশের স্বরধ্বনি ঠিকই আছে, মাঝখানেটার পরিবর্তন, একে বলছি আমরা মধ্যগত স্বরসঙ্গতি। এরকম আরো বহুত এক্সাম্পল আছে, হিসাবি, হিসিবি, বিলাতি, বিলিতি, এরকম আপনারা অনেক এক্সাম্পল বইয়ের মধ্যে দেখতে পাবেন। ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে আপনি কোনো শব্দ তৈরি করে সেখান থেকে আপনি আনসার করতে পারবেন, ভাঙতে পারবেন। এবার দেখুন অনন্যটা কি। অনন্য স্বরসঙ্গতিটা হলো এখানে দুইটা স্বরধ্বনি থাকবে, দুইটা স্বরধ্বনিরই পরিবর্তন হয়ে যাবে। দুইটা স্বরধ্বনি থাকবে, দুইটা স্বরধ্বনিরই পরিবর্তন হয়ে গেলে সেটাকে আমরা বলছি অনন্য স্বরসঙ্গতি। যেমন আমরা বললাম মুজা, মুজা, এই মুজা থেকে হয়ে যাবে মুজু, মুজু। বাবু মুজু দুটি পরে ফেলো, নাইলে তো ঠান্ডা লেগে যাবে। আমার আন্টিরা, ফুফুরা, খালারা শীতের দিন আইলে বাচ্চাদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। তাহলে মোজা কি হয়ে গেল? ওই যে অতিরিক্ত ভাব নিয়ে এবার যায় মোজা হয়ে গেল মুজু। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে ময়ের সাথে আছে উকার, ময়ের সাথে হয়ে গেল রস্য উকার, তাহলে পরিবর্তন হয়ে গেল। বর্গীয় জর সাথে আছে আকার, বর্গীয় জর সাথে হয়ে গেল উকার, তাহলে পরিবর্তন হয়ে গেল। দুইটাই যদি পরিবর্তন হয়ে যায় সেটাকে বলছি আমরা অনন্য স্বরসঙ্গতি। অবশ্যই সেটা স্বরধ্বনির পরিবর্তন হতে হবে। আর যদি ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে অনন্য সমীকরণ। তাহলে এবার আমরা পরাগত, প্রগত, প্রগত, পরাগত আর অন্যটা দেখি। দেখেন এখানে যেরকম দেখছি এখানে ঠিক একই রকম, এখানে স্বরধ্বনির পরিবর্তন হয়েছে, এখানে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হবে। তাহলে আমরা প্রগত স্বরসঙ্গতিটা পড়ছিলাম যে শব্দে প্রথম স্বর ঠিক থাকবে, পরের স্বরের পরিবর্তন, সেটা প্রগত স্বরসঙ্গতি। এখন আমরা পড়ব শব্দে প্রথম ব্যঞ্জন ঠিক থাকবে, পরের ব্যঞ্জনের পরিবর্তন, সেটা প্রগত সমীকরণ। কিভাবে হয় দেখুন, আমরা বললাম চক্র, চক্র থেকে হবে চক্র। আচ্ছা, এবার এটাকে আমরা ভাঙবো, আগের মতো দেখেই আমরা বের করতে পারবো না, এটাকে ভাঙবো। যদি ভাঙি তাহলে আমরা পাই চক যুগ র, চক্র। আবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাই চক যুগ ক, চক্ক। একটু খেয়াল করে দেখুন তো, এখানে প্রথম ব্যঞ্জন চক ও চক, এখানেও প্রথম ব্যঞ্জন চক ও চক, তার মানে চক চক ঠিকই আছে। পরের ব্যঞ্জনটা ছিল কি অন্তস্তর, হয়ে গেল কি ক। তাহলে প্রথম ব্যঞ্জন ঠিক আছে, পরের ব্যঞ্জনের পরিবর্তন, একে আমরা বলছি প্রগত সমীকরণ বা সমীভবন। ভিডিওটা বারবার শুনবেন, শুনলেও আপনার মনে থাকবে। পরাগত ওই যে আগেরটার মতোই, পরের ব্যঞ্জনটা ঠিক থাকবে, প্রথম ব্যঞ্জনটা পরিবর্তন, সেটাকে বলবো আমরা পরাগত সমীকরণ বা সমীভবন। এক্সাম্পল আমরা বললাম গল্প, গল্প, এখান থেকে যদি এরকম হয় গপ্প, আমরা কিন্তু অনেক সময় অনেকের বলে থাকি যা বেটা গপ্প মারাইস না, তার মানে গল্পকে আমরা কি বলে থাকি? গপ্প বলে থাকি। এটাকে আমরা ভাঙবো, বাংলা আমরা পাই একটা গল ও গল যুগ প, গল্প। আর একে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? গপ যুগ প। একটু খেয়াল করে দেখুন তো, পরের ব্যঞ্জন প এবং প ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কি গয়ের সাথে ছিল ল, বাট এখানে গয়ের সাথে হয়ে গেছে প। তাহলে আমরা বললাম প্রথম ব্যঞ্জনের পরিবর্তন, পরের ব্যঞ্জন ঠিক,
প্রথম ব্যঞ্জনের পরিবর্তন, পরের ব্যঞ্জন ঠিক থাকলে আমরা এটাকে বলেছি পরাগত সমীভবন বা সমীকরণ। আর পরের স্বর ঠিক, পরের প্রথম স্বরের পরিবর্তন, একে আমরা বলছি পরাগত স্বরসঙ্গতি। অনন্যটা দেখুন, দুইটাই পরিবর্তন হয়ে যাবে। দুইটাই যখন পরিবর্তন হয়ে যায় তখন কিরকম হয়? আমরা বললাম বিদ্যা, এখান থেকে যদি আমরা এরকম বলি বিদ্যা, তাহলে দেখেন কি ঘটনাটা হয়। একে যদি আমরা ভাঙি তাহলে পাই ব রস্বইকার দ বিদ, এই যে এটা অন্তস্থ জ আকার যা। আর একে যদি আমরা ভাঙি তাহলে পাই বীজ, ব রস্বইকার বীজ ও বীজ, এর সাথে বর্গীয় জ আকার যা, বিজ্জা। তাহলে দেখুন এখানে ছিল ব রস্বইকার দ, এটা হয়ে গেল ব রস্বইকার জ, তাহলে পরিবর্তন হয়ে গেল। এখানে ছিল অন্তস্থ জ আকার যা, এখানে হয়ে গেল বর্গীয় জ আকার যা, তাহলে দুইটাই পরিবর্তন। এই যে দুইটাই পরিবর্তন হয়ে গেল, একে আমরা বলছি অনন্য সমীকরণ বা সমীভবন। এবার আপনাদেরকে একটা পরীক্ষা দিব, এই পরীক্ষাটা আপনারা আনসার করবেন এখনই, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন। আমরা দেখি আগে কয়জন যুক্ত আছেন। যাই হোক, যে কয়জনই আছেন এই কয়জনই আনসার করার চেষ্টা করবেন। আমরা বললাম শব্দটাই তো বলে গেলাম, কিটা লেখবার চাইছিলাম, কুৎসিত। এখান থেকে হলো কুৎসিত। দিতে পারতাছি না, বলে গেছি, যেটা দিতে চাইছিলাম এটা ভুলে গেলাম। আমরা অন্য একটা শব্দ দেওয়ার চেষ্টা করি। দেখুন এটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন, এবং এই যে এখানে আছে চারটা, এখানে হলো তিনটা, এই 7টা পরিবর্তনের মধ্যে এটা কোন ধরনের ধ্বনির পরিবর্তন, এটা একটু আমাকে বলুন তো। সময় দিলাম মাত্র 10 সেকেন্ড। মধ্যগত স্বরসঙ্গত, ধন্যবাদ। মধ্যগত স্বরসঙ্গতি, ধন্যবাদ। তার মানে আপনারা বুঝে গেছেন, এটা আপনারা আনসার করতে পারবেন এখন যদি কোশ্চেন আসে ধ্বনির পরিবর্তন থেকে। আচ্ছা, এখন আমরা এরকম ভাবে দুইটা করে টপিকস একসাথে পড়ানোর চেষ্টা করব। এখানে স্বরসঙ্গতি সমীকরণ একসাথে পড়াইলাম, এখন আবার দুইটা একসাথে পড়াবো। এখন যা পড়াবো সব একসাথে দুইটা করে পড়াবো। বিষমীভবন আর ব্যঞ্জনচ্যুতি, বিষমীভবন আর ব্যঞ্জনচ্যুতি দুইটা একসাথে। এখন কথা হলো স্যার এখানে দুইটা একসাথে কেন রাখলেন, এর কারণটা কি? আগেরটা না হয়ে বুঝলাম যে প্রকারভেদগুলো একই রকম, এজন্য আমরা দুইটাকে একসাথে রাখছি, কিন্তু এখানে দুইটা একসাথে কেন রাখলেন? বাজারে কিন্তু কোনো বই এটা করে নাই, আপনারা পাবেন না কোথাও না। যার কাছে যে বই আছে আপনি খুলে দেখতে পারেন, এখন ইনস্ট্যান্ট খুলে দেখুন, কোনো বই এটা এভাবে করে নাই। তাহলে আপনার স্বভাবত কোশ্চেন জাগতেই পারে যে কিভাবে বা কেন দুইটা একসাথে আপনি রাখলেন। এটা কিন্তু আমাদের বইয়ে দুইটা একসাথে দেয়া আছে। বিষমীভবন, এখানে একই রকম দুইটা বর্ণ থাকবে, একই রকম দুইটা বর্ণের মধ্যে একটা বর্ণের পরিবর্তন হবে, তবে মনে রাখবেন এটা অবশ্যই কিন্তু ব্যঞ্জন বর্ণ, কারণ স্বর বর্ণের পরিবর্তনের আলোচনা শেষ। এখন থেকে যা আলোচিত হবে এগুলো অবশ্যই ব্যঞ্জন বর্ণের আলোচনা। তাহলে আমরা বললাম এখানে একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণ থাকবে
একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণের একটা বর্ণের পরিবর্তন হবে বাট অর্থের পরিবর্তন হবে না, সেটাকে বলবো আমরা বিষমীভবন। এখানেও ঠিক একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণ থাকবে, এই দুইটা ব্যঞ্জন বর্ণ থেকে একটা ব্যঞ্জন বর্ণ হারিয়ে যাবে। এই চ্যুতি কথার অর্থই হচ্ছে হারিয়ে যাওয়া। যদি হারিয়ে যায় তাহলে সেটাকে বলবো আমরা ব্যঞ্জন চ্যুতি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, একই রকম দুইটা বর্ণের একটার পরিবর্তন হলে বিষমীভবন, একই রকম দুইটা বর্ণের একটা হারিয়ে গেলে সেটাকে বলছি আমরা ব্যঞ্জন চ্যুতি। এক্সাম্পল দেখুন, আমরা যদি বলি শরীর, শরীর, এটা খেয়াল করেন এখানে একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, এই যে একটা অন্তঃস্থ, এই যে একটা অন্তঃস্থ, একই রকম দুইটা বর্ণ আছে। তাহলে আমরা বলছিলাম একটা বর্ণের পরিবর্তন হয়ে যাবে, তাহলে শরীর থেকে হবে শরীল। দেখুন অর্থের কোনো পরিবর্তন হয়নি, যেটাকে আমরা শরীর বলে থাকি সেটাকেই আমরা শরীর বলে থাকি। তাহলে একই রকম দুইটা বর্ণের একটার পরিবর্তন হয়ে গেল, একে বললাম আমরা বিষমীভবন। এবার দেখেন আমরা যদি বলি বড় দাদা, তাহলে এখানেও দেখেন একই রকম দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, এখান থেকে একটা ব্যঞ্জন বর্ণ হারিয়ে যাবে আমরা বলছিলাম, তাহলে আমরা বললাম বড় দা। দেখুন এখানে একটা ব্যঞ্জন বর্ণ হারাইছে স্যার, তাহলে কারটা কই গেল? দেখুন কারটা যদি এখানে আবার যুক্ত করেন তাহলে ডাবল কার হয়ে যায়, তাহলে হারাইলে কার সহই হারাইয়া যাবে, এই যে কার সহই হারায় গেল, তাহলে বড় দাদা থেকে বড় দা। এটা হলো ব্যঞ্জন চ্যুতি। স্যার আরো কোনো এক্সাম্পল দেয়া যায় কি? অবশ্যই দেয়া যায়, আপনিও দিতে পারবেন যদি বুঝতে পারেন। আমরা বললাম লাল, এখান থেকে আমরা এই যে এরকম বলবো নাল। দেখেন এই যে একই রকম দুইটা বর্ণ ছিল, একটা বর্ণের পরিবর্তন হয়ে গেল, অথচ অর্থের পরিবর্তন হলো না। আমরা কিন্তু যেটা লাল ওটাকেই নাল বলে থাকি, বুঝতে পেরেছেন? এরপরে এখানে আমরা বলবো এরকম বউ দিদি, বউ দিদি, তাহলে বউ দিদি থেকে হবে কি? এই যে দ রস্বইকার হারিয়ে যাবে, কার সহ হারিয়ে যাবে, তাহলে হবে বৌদি। এই যে হয়ে গেল বৌদি, এই যে হয়ে গেল বৌদি। তাহলে দেখুন একই রকম দুইটা বর্ণের একটা হারিয়ে গেলে ব্যঞ্জন চ্যুতি, একই রকম দুইটা বর্ণের একটার পরিবর্তন হলে সেটার নাম বিষমীভবন। বলুন এটা কি বুঝেছেন? হ্যাঁ বলি না, অনেকে তো বলি লালকে যদি নাল না বলেন তাহলে ওই গ্যান্ডারি রে কুশল বলেন কেন? রক্তকে অক্ত বলে, অবশ্যই বলে। আচ্ছা তাহলে বলুন এটাকে আমরা বুঝলাম। যদি এইরকম কোন শব্দ দিয়ে পরিবর্তন জানতে চায় তাহলে আমরা আনসার করতে পারবো না ইনশাল্লাহ? পারবো? জি ধন্যবাদ। এরপরে আমরা দেখব আরো দুইটা নিয়ম। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, আর একটা হলো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি, আহা, ধ্বনি বিপর্যয়, বিপর্যয়। তাহলে ব্যঞ্জন বিকৃতি আর একটা হলো ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন বিকৃতি আর ধ্বনি বিপর্যয় দুইটা একসাথে রাখলেন কেন? এটার আবার কি মিল? দেখুন এটারও মিল আছে। এখানে ব্যঞ্জন বর্ণ তার রূপের পরিবর্তন করবে বাট অর্থের পরিবর্তন হবে না। ব্যঞ্জন বর্ণ তার রূপের পরিবর্তন করলে এটা হয় ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি কথার অর্থই হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে সে বিকৃতি ঘটাবে, তার মানে একটা রূপ থেকে অন্য রূপ ধারণ করবে, সেটার নাম বিকৃতি। তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ তার রূপের পরিবর্তন করবে, সেটা বিকৃতি। এখানে ব্যঞ্জন বর্ণ তার পাশ পরিবর্তন করবে, মানে হচ্ছে জায়গা পরিবর্তন করবে। শব্দের মধ্যেই ব্যঞ্জন বর্ণ জায়গা পরিবর্তন করলে সেটা হলো ধ্বনি বিপর্যয়। আর শব্দের মধ্যে যদি বর্ণ তার রূপের পরিবর্তন করে সেটাকে বলছি আমরা ব্যঞ্জন বিকৃতি। এক্সাম্পল দেখুন, আমরা বললাম
লেবু। এই যে লেবু, লেবুকে কিন্তু আমরা অনেকেই বলে থাকি নেবু। নেবু। তাহলে দেখুন এখানে ব্যঞ্জন বর্ণ ল রূপের পরিবর্তন করে দন্তন্য হয়ে গেছে, বাট অর্থের পরিবর্তন হয়নি। কেন? কারণ আমরা লেবুকেই নেবু বলে আখ্যায়িত করে থাকি। তাহলে এটাকে বলছি আমরা ব্যঞ্জন বিকৃতি। স্যার এরকম কি আরো এক্সাম্পল আছে? অবশ্যই আছে। যেমন আমরা বললাম দুপা। দুপা, এই দুপাকে আমরা বলবো দুভা। দুবা। তাহলে দেখুন এই যে ব্যঞ্জন বর্ণ প, তার রূপের পরিবর্তন করে হয়ে গেছে ব, বাট অর্থের পরিবর্তন হয়নি। কেন? কারণ আমরা দুপাকেই দুবা বলে থাকি। তাহলে এখানে কি ধ্বনির বিপর্যয় ঘটবে? দেখেন আমরা বললাম লাফ। লাফ, ধ্বনির বিপর্যয় কিভাবে ঘটে? বর্ণ তার পাশ পরিবর্তন করবে। তাহলে এটা হয়ে যাবে ফাল। তাহলে দেখেন ফটা ফয়ের জায়গায় রয়েছে না, ফটা পড়ছে আগে, লটা গেছে গা পরে। এই যে যে বর্ণ তার পাশ পরিবর্তন করলো, জায়গা পরিবর্তন করলো, এটাকে বলছি আমরা ধ্বনির বিপর্যয়। এটাকে বলেছি আমরা ধ্বনি বিপর্যয়। স্যার এরকম কি আরো এক্সাম্পল আছে? আছে। যেমন আমরা বললাম ম গজ, এটাকে আমরা এভাবে বলতে পারি ম জগ। তাহলে দেখুন এই যে গয়ের জায়গায় জ, জয়ের জায়গায় গ চলে গেল, এটাকে বলছি আমরা ধ্বনি বিপর্যয়। আরো এক্সাম্পল দিতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, রিস্কা। দেখেন রিস্কা, এটাকে আমরা এরকম বলতে পারি রিকশা। তাহলে দেখুন দন্তস্বর জাগাত ক, কয়ের জাগাত দন্তস্ব, এই যে বর্ণ তার পাশ পরিবর্তন করলো, এটাকে বলছে আমরা ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এই ব্যঞ্জন বিকৃতির মধ্যে আমার মনে হয় যে এই যে এটা আপনার মনে একটু ঝামেলা হতে পারে যে স্যার এটা কিভাবে রূপের পরিবর্তন করলো। দেখুন এটা রূপের পরিবর্তনই তো করছে। লেবুকে আমরা নেবুই বলতে পারি, আর কিছু বলে সম্বোধন কিন্তু আমরা করি না। আর ধ্বনির পরিবর্তন ওইটাই যেটা আমরা সচরাচর করে থাকি, ওটাই ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন বইয়ের কোনো পড়া না, সব পড়াই হচ্ছে আমাদের সাথে রিলেটেড পড়া। বুঝতে পেরেছেন? আমরা কথাবার্তায়, স্বাভাবিক চলাফেরায়, আচার আচরণে যে ধরনের পরিবর্তন করে থাকি, ওটাই জাস্ট ধ্বনির পরিবর্তন। আর ওইটাকে বোঝানোর জন্য এই একটা একটা নামে উপস্থাপন করা হয়েছে, আর কিছুই না। তাহলে আমরা দেখে ফেললাম ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়, এখানেও দুইটা নিয়ম দেখে ফেললাম। এরপরে আমরা আরো দুইটা নিয়ম দেখব এখন। দশ নম্বরে আমরা দেখব অন্তর্হতি। অন্তর্হতি, আরেকটা হলো হকার লোপ। হকার লোপ। তাহলে একটা অন্তর্হতি আর একটা হলো হকার লোপ। এই দুইটা কেন একসাথে রাখলেন স্যার? এই দুইটাই হ নিয়ে খেলা। হ, এখানেও হ থাকবে, এখানেও হ থাকবে। এখানে হ শুধু লোপ পাবে, সেটা হবে হকার লোপ। আর এখান থেকে হ কার সহ লোপ পাবে, সেটার নাম অন্তর্হতি। তাহলে আবার বললাম, হ কার সহ লোপ পাইলে অন্তর্হতি, আর শুধু হ লোপ পাইলে সেটা হকার লোপ। যদিও হ কার সহ লোপ পাইলে সেটা হকার লোপ হওয়ার কথা ছিল, কিন্তু না, ব্যতিক্রম। যেটা হ কার সহ লোপ পাবে এটা হবে অন্তর্হতি, আর যেটা শুধু হ লোপ পাবে সেটা হবে হকার লোপ। এক্সাম্পল দেখুন, আমরা বললাম ফলাহার। ফলাহার, এই যে দেখেন এখানে হ কার আছে, হয়ের সাথে কার আছে, হ কার সহ লোপ পেয়ে যাবে, কি হবে? ফ লার। ফ লার। তাহলে যে হ কার সহ লোপ পেয়ে গেল, এটাকে বলছি আমরা অন্তর্হতি। আমরা বললাম আলাহিদা। আলাহিদা, এখান থেকে ওই যে হ কার সহ লোপ পেয়ে যাব, তাহলে হবে আলাদা। তাহলে হ কার সহ লোপ পেয়ে গেলে সেটা বলছি আমরা অন্তর্হতি। আর যদি সরি, হ্যাঁ, আর যদি হ কার সহ লোপ পেয়ে যায় সেটা অন্তর্হতি, আর শুধু হ লোপ পাইলে সেটা হবে হকার লোপ। এক্সাম্পল কেমন? আমরা বললাম শাহ। তাহলে এই যে এখান থেকে শুধু হটা লোপ পাইবো, শাহটা থেকে যাবে। এই যে শুধু হ লোপ পাইলো, হকার লোপ। আমরা বললাম আল্লাহ। আল্লাহ, এই আল্লাহ থেকে আল্লাহ থাকবে আর হটা লোপ পেয়ে যাবে।
যে শুধু হকার লোপ পেয়ে গেলে এটাই হকার লোপ। এখানে একটা ব্যতিক্রম শব্দ আছে, ব্যতিক্রম। এই ব্যতিক্রমটা হলো ফাল্গুন। ফাল্গুন থেকে ফাগুন, ফাগুন, এটা একটু মুখস্থ রাখবেন। ফাল্গুন থেকে ফাগুন, এটা ব্যতিক্রম। এটা একটু ফোকাস করে রাখবেন, এটা অন্তহতির এক্সাম্পল। তাহলে বলুন তো, অন্তহতি আর হকার লোপ এটা বুঝলেন কিনা? জি, ধন্যবাদ। এখন আমরা আরেকটা নিয়ম দেখব, আরো দুইটা নিয়ম দেখব একসাথে। সেটা হলো দ্বিত্ব ব্যঞ্জন এবং রকার লোপ। দ্বিত্ব ব্যঞ্জন, আরেকটা হলো রকার লোপ। রকার লোপ আমি আপনাকে কেবলই দিছিলাম যে হকার লুপ থেকে শুধু হ লুপ পাইছে, তাহলে এখানে রকার লুপ থেকেও শুধু র লুপ পাইব। তাহলে দ্বিতীয় ব্যঞ্জন আর রকার লুপ দুটো একসাথে কেন রাখলেন? অবশ্যই এরও কোনো কারণ আছে। এর কারণ হলো দ্বিতীয় ব্যঞ্জনটা হলো এটা শব্দের প্রথম অংশের কোনো একটা বর্ণ পরের অংশে যায় যদি ডাবল হয়ে যায়, সেটা দ্বিতীয় ব্যঞ্জন। শব্দের প্রথম অংশের কোনো একটা বর্ণ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শব্দের প্রথম অংশের কোনো একটা বর্ণ পরের অংশে যায় ডাবল হয়ে গেলে সেটা দ্বিতীয় ব্যঞ্জন। আর এখান থেকে রটা লুপ পেয়ে যাবে। রটা লুপ পেয়ে গেলে র এর পরে যে বর্ণটা থাকবে ওই বর্ণটা আবার ডাবল হবে। তাহলে দুইটাই দ্বিতীয় ব্যঞ্জনের খেলা, এজন্য আমরা দুইটাকে একসাথে রাখছি। আবার বলছি, এক্সাম্পল দিলে বুঝবেন। দেখেন, আমরা বললাম সকাল, এখানে কিন্তু কোনো ডাবল ব্যঞ্জন নাই। তাহলে এই পাশের কোনো একটা বর্ণ এই পাশে যায় দ্বিতীয় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, সেটাকেই বলবো আমরা দ্বিতীয় ব্যঞ্জন। তাহলে আমরা বললাম সকাল। সকাল, এই যে দেখুন এখানকার কটা এখানে এসে ডাবল হয়ে গেল, এটা দ্বিতীয় ব্যঞ্জন। আর এখানে বলছিলাম আমরা অন্তঃস্তর লোপ পাবে, পরে যে বর্ণটা থাকে এটা ডাবল হয়ে যাবে, তাহলে আমরা বললাম মরলু। মরলু, এই যে দেখেন অন্তঃস্তরটা লোপ পাইবো, পরের বর্ণটা ডাবল, তাহলে কি হইব? মরলু। এই যে মরলু। দেখুন, আমরা এখানে এক্সাম্পল দিতে পারি পাকা। পাকা, তাহলে এই পাকাটা এই পাশের কোনো একটা বর্ণ এই পাশে যায় ডাবল হয়ে যাবে, আমরা বললাম পাক্কা। সাকিব আল হাসান পাক্কা খেলোয়াড়, এই যে ক ডাবল হয়ে গেছে, এটাই হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন। এখন বলবেন স্যার শুধু কই হবে নাকি অন্য বর্ণ হতে পারে? যে অন্য বর্ণ হতে পারে। আমরা বললাম ছোট, এই ছোট থেকে হয়ে যাবে যেরকম ছোট্ট সোনামণিটা আমার, এই যে ট ট ডাবল হয়ে গেল, তাহলে এখানে সিঙ্গেল টো এখানে ডাবল হয়ে গেল, এটা দ্বিতীয় ব্যঞ্জন। এখানে যদি আমরা বলি করলো, হ্যাঁ যে কোনো বর্ণ ডাবল হতে পারে, যে কোনো বর্ণই ডাবল হতে পারে। এখানে স স তো ডাবল হবে না, স স ডাবল হলে তো কোনো শব্দই হবে না। এটা সকাল, আমরা সকালের পরে যদি যায় দুইটা ল ডাবল করি তাহলে এটা কি হইব? সকাল লো। তাই আমরা সকালকে কি সকাল লো বলি? বলি না, আমরা যেটা বলি ওইটার নামই ধ্বনির পরিবর্তন। আচ্ছা, তাহলে আমরা বললাম করলো, এখান থেকে ধরেন এই যে অন্তঃস্থটা লুপ পেয়ে যাবে, পরের বর্ণটা ডাবল, তাহলে হইব করলো। করলো, আমরা বললাম বুকা তর্ক। বুকা তর্ক মানে অযথা তর্ক আর কি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, যেখানে কয়ের ওপর অন্তঃস্তর আছে, তাহলে অন্তঃস্তরটা কয়ের আগে, সুতরাং অন্তঃস্তরটা লোপ হবে, লোপ পাবে, পরের বর্ণটা ডাবল হবে, তাহলে হবে বুকা। বুকা তক ক, বোকা তক। এই যে অন্তঃস্তর লোপ, পরের বর্ণ ডাবল, এটা কি বলছি আমরা? রকার লোপ। বলেন রকার লোপ, হকার লোপ এগুলো বুঝছেন? ধন্যবাদ। এখন আমরা আর একটা নিয়ম পড়াবো, সেটার নাম হচ্ছে অবিশ্রুতি। অবিশ্রুতি সংজ্ঞা বড় কঠিন, অবিশ্রুতির সংজ্ঞা বড় কঠিন। আমরা যদিও এখান থেকে খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায় না। অবিশ্রুতি, এটা শব্দটা হলো এরকম, দেখুন আমরা বললাম করিয়া থেকে করে, আমরা বললাম ধরিয়া থেকে ধরে, আমরা বললাম মরিয়া থেকে মরে।
আমরা বললাম বলিয়া থেকে বলি, এই যে শব্দ এখান থেকে, হ্যাঁ দেখেন এখান থেকে এখানে যে ধরনের পরিবর্তনটা হয়েছে এটা অনেকের মতে সাধু ভাষার শব্দ থেকে চলিত ভাষার শব্দে পরিণত হয়েছে। তাহলে আপনি এটা এইভাবে মনে রাখতে পারেন যে শব্দ সাধু থেকে চলিত হলে সেটা অবিশ্রুতি। তো এইটা দিয়ে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি একটা ঝামেলায় পড়বেন। ঝামেলাটা হলো ভাই, অনেক শব্দই তো সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করা যায়, তাহলে সব সাধু চলিতই কি অবিশ্রুতি? না। যেহেতু সব সাধু ভাষার শব্দ চলিত ভাষায় রূপান্তর হলেই অবিশ্রুতি হবে না, সুতরাং তাহলে শব্দ সাধু থেকে চলিত হলেই অবিশ্রুতি, এই কথাটা বলে আপনি এটা মনেও রাখতে পারবেন না এবং এটা মনে রাখা উচিত হবে না। তাহলে আমাদের কি করা উচিত বা কি পড়লে আমরা এর একটা সমাধান পাবো? চলুন আমরা দেখি কি সমাধানটা পাই। এটা সাধু ভাষার শব্দ করিয়া, এতে কোনো সন্দেহ নাই। করে চলিত ভাষার শব্দ, এতেও কোনো সন্দেহ নাই। তাহলে স্যার সাধু থেকে চলিত হলে আমরা মনে রাখতে পারবো না কেন? পারবেন না এই জন্য, কারণ ওই যে বলছে যে অনেক শব্দই হবে, যেমন এই যে ব দন্ত ন রস্যক আর বনু, এখান থেকে হবে বনু, এরকম এটাও কিন্তু শব্দ সাধু থেকে চলিত হয়েছে। তাহলে এটাও কি অবিশ্রুতি? জি না, অবিশ্রুতি না। আচ্ছা, তাহলে অবিশ্রুতি কখন? যখন আপনি শব্দের প্রথম অংশে দেখবেন অন্তস্থ অ আছে, এই যে অন্তস্থ অ আছে, দেখছেন? শব্দের প্রথম অংশ যখন অন্তস্থ থাকবে, ওই অন্তস্থ অযুক্ত শব্দগুলো যদি সাধু থেকে চলিত হয় তাহলে কেবল তাকে আমরা বলতে পারি অবিশ্রুতি। বলুন, ব্যাপারটা বুঝতে পেরেছেন কি এখন? বইয়ের মধ্যে আপনারা দেখবেন যতগুলো অবিশ্রুতির এক্সাম্পল দেয়া আছে প্রত্যেকটা এক্সাম্পলে অন্তস্থ অ আছে এবং অন্তস্থ লোপ পায়া পড়ে যায়া চলিত হয়েছে। অন্তস্থ অযুক্ত সাধু ভাষার শব্দ অন্তস্থ লোপ পেয়ে যদি চলিত হয় তাহলে আমরা কেবল তাকে অবিশ্রুতি বলবো, আদারওয়াইজ নট। ক্লিয়ার? বলুন, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটাই ছিল আমাদের মোটামুটি ধ্বনির পরিবর্তনের আলোচনা। আমার মনে হয় যেটুকু আলোচনা আমি করলাম এইটুকুই যদি আপনি ভালো করে বুঝতে পারেন এবং আয়ত্তে আনতে পারেন তাহলে ধ্বনির পরিবর্তন থেকে কোশ্চেন আসলে আপনারা মার্ক করতে পারবেন। ধ্বনির পরিবর্তন একটা কঠিন টপিকস বাংলা ব্যাকরণের মধ্যে। আর এই আর এই টপিকসটা থেকে সচরাচর যেন তেন পরীক্ষার মধ্যে কোশ্চেন আসতেও দেখা যায় না, অনেক বড় বড় পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে। তো আপনারা যারা ব্যাংকে পরীক্ষা দিবেন এবং বিপিএসসির আন্ডারে পরীক্ষা দিবেন তারা ম্যাক্সিমাম সময়ই এই টপিকসটা থেকে কোশ্চেন পাবেন। তবে আমি আশা করব এখান থেকে কোশ্চেন আসলে যেন আপনারা অবশ্যই আনসার করতে পারেন। এছাড়াও যদি আপনার কোথাও প্রবলেম হয় যেটা বুঝতেছি না, আপনারা তো একটা কোশ্চেনও করেন নাই এখন পর্যন্ত, তো আমি কোনো কোশ্চেনই